সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাই ঈদ উল ফিতরের সৃজন আড্ডায়। সঙ্গে আছেন শাকুর মজিদ, হোসনায়রা জলি দম্পতি। শাকুর ভাই এবং ভাবি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনাদের মতো উজ্জ্বল মানুষদের সঙ্গে আসলে, সান্নিধ্যে আসলে তো কি বলবো, আমি নিজে উজ্জ্বল হয়ে যাই। শাকুর ভাই, কি অবস্থা আপনার? চলে যাচ্ছে। আচ্ছা, আমি একটা স্মৃতির জায়গায় আপনাদের দুজনকে ফেরত নিয়ে যেতে চাই। সিলেট থেকে ঢাকা আসার সময় ফেরিতে আপনি এক ভদ্রমহিলার, যখন সে বালিকা ছিল, ভদ্রমহিলা ছিল না, তার সুটকেস টেনেছিলেন। এইটা আসলে কেন? কি না, সুটকেস টানার বিষয়টা ছিল ফেরিঘাটে। ওই সিলেট মেডিকেলে ইন্টারভিউ দেওয়ার পরে আমি যাচ্ছিলাম ঢাকায়। ঢাকার ওখানে একটা ফেরিঘাট আছে, নাম হচ্ছে শেরপুর। ওখানে আমাদের বাস যেখানে এসে থামলো, সামনের বাস থেকে একটা সুন্দরী মেয়ে আমাকে ডাকতেছে হাত ধরে। খুবই আশ্চর্য ডাকতেছে। তারপরে দেখলাম যে কালকে ভর্তি পরীক্ষার ভাইবার সময় দেখি এই মেয়েটা আমার পাশে ছিল। সিলেট মেডিকেলে। আচ্ছা আচ্ছা। তারপরে আমাকে ও বলল যে আমাদের বাসে চলে আসো। আমি বললাম আমাদের বাসে চলে আসো, দুই বাস একসাথেই তো যাচ্ছি, ওকে ফাইন। পরে দেখা গেলো ওর বাসটা শেষ বাস, আগের লটের, আমাদের বাস পরের লটের প্রথম বাস। সো আমাদের বাসটা রেখে ওদের বাসটা চলে গেল। কাহিনী এখানেই শেষ হয়ে যেতে পারতো, শেষ হয় নাই। তো ওই সময় একটা কবিতা লিখে ফেলছিলাম। আহা আহা, মনে আছে কবিতার লাইন? নাম বলো। আবার হঠাৎ দেখা। আবার হঠাৎ দেখা। আহা, কবিতার নাম? কবিতার নাম। আচ্ছা, তারপর লাইনটা বলো। তারপরে ফেরিঘাটে আবার হবে তো দেখা, ভাবিনি সম্ভব হবে। এটা ওই রবীন্দ্রনাথের হঠাৎ দেখার মতো আর কি কবিতাটার ভেঙে ওইটার মতো করে করা আর কি। রেলগাড়ির কামরায় দেখা হয়েছিল, তো ওরকম আবার ওই রেলগাড়ির কামরায় আবার যদি দেখা হয় কারো, সেরকম কিছু আর কি। এইরকম চিন্তা করে এটা কবিতা লিখে 20 বছর পরে যদি দেখা হয় সেরকম আর আবার কি। যদি দেখা হয় এখানে ওই 20 বছর 20 পরে সেরকম। ওই সময় চিন্তা করছিলাম যে আবার দেখা হলো একবার ফেরিঘাটে, যদি আবার দেখা হয়ে যায় এরকম একটা কিছু। তারপর দেখা হয়েছিল ফেরিঘাটে? না, দেখা হয়নি। তারপর দেখা কবে হয়েছিল? তারপরে ঢাকায়। ঢাকায়। এটা কোথায়, কিভাবে? এটা তো 10ই মার্চ ছিল সেদিন। কোন সাল? 85 সাল। 10ই মার্চ। কোথায় দেখা হয়েছিল? দেখা, ও বাসায় গিয়েছিল পল্টনে, আমার বোনের বাসায়। সাহস, অনেক সাহস। যেতেই পারে, আমি বলছি যে আমার পরিচিত, আমরা একসাথে পরীক্ষা টরীক্ষা দিচ্ছি, এরকম কিছু। ব্যাপার কি এটাই ছিল না আরো কিছু ছিল? না, আর কিছু ছিল না। ও ঢাকায় আছে, আমাকে ফোন করেছিল যে আমি ঢাকায় আসছি, তুমি কি আসবে? আমি তখন হবিগঞ্জে। আমিও একটা কিছু বলে টলে বাসায় চলে আসি, ঢাকায় চলে আসছি। আচ্ছা। ও এমনি ও চলে যাবে সেদিন সকালে সিলেটে। তারপর একটু ফোন দিয়ে দেখলো আমি আসছি কিনা, ফোন দিয়ে দেখি যে আমি আসছি। তারপরে ও যাওয়া বন্ধ করে তারপরে আমার বাসায় আসলো। আচ্ছা। তারপর আমরা একটু ঘুরলাম সারাদিন। আচ্ছা, শুধুই কি ঘুরলেন আর কিছু? সিনেমা দেখেছি একটা, বোম্বে টকিজ, মধুমিতা সিনেমা হলে, সেই প্রথম আর কি। আচ্ছা। কারোর সঙ্গে আমার একা ছবি দেখা ঢাকা শহরে। কি অনুভূতিটা ছিল! সেরও অন্যরকম, বলার মতো না। তো রমনা পার্কে গেলাম, বাদাম খেলাম, এগুলো সেই 85 সালের ঘটনা। তো মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি আমরা। আচ্ছা, ভাই যখন ভাবিকে নিয়ে, তখনকার নায়িকাকে নিয়ে ঘুরছিলেন, বাদাম খাচ্ছিলেন, তখন নিজেকে উত্তম কুমার মনে হচ্ছিল? না, ভয় পাচ্ছিলাম সব। কোনোদিন তো মানে শুধু ক্যাডেট কলেজে পড়ে ছেলেরা সেটাই। তো রিক্সায় বসে গা যেমন মনে হচ্ছে কিছু একটা লাগছে, সে কিছু মনে করে কিনা সেটাই। তো এরপর আপনার সর্বশেষ বিয়ের প্রস্তাবটা কোন দিক থেকে আসছিল? মনে নেই। না, বিয়ের তো প্রস্তাবের কিছু নেই, আমরা তো বন্ধু হয়ে গেলাম। তারপর ও বুয়েটে ভর্তি হলো, আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হলাম। তারপর আমাদের দেখা সাক্ষাৎ হতে ওই দেখা সাক্ষাৎ। তো আর সবচেয়ে বড় একটা বছর ছিল যে বুয়েটে হয় কি 1.5 বছর পরে ক্লাস শুরু হয় বুয়েটে। তো 1.5 বছর তো সে বসেছিল, আর আমি একটা বছর গ্যাপ দিয়েছি। ও মেডিকেলে হলো না, আমি আর দিইনি। পরের বার আমি জাহাঙ্গীরনগরে হয়েছে। তো ওই 1 বছর আমি বাসায়, ওর মতো ওর বাড়িতে ঢাকায়। চিঠি, প্রচুর চিঠি, সপ্তাহে 2টো করে চিঠি, 20
24-30 পৃষ্ঠার নিচে কোনো চিঠি হতো না। মনে মনে ও যদি 20 পৃষ্ঠা লিখতো তাহলে আমাকে 20 পৃষ্ঠায় উত্তর দিতে হতো। এর নিচে দিলে সমস্যা না, তখন হিসাব হতো যে আমি এ তো লিখলাম, হ্যাঁ সেটাই। ওখানে কবিতা থাকতো, গান থাকতো, তখন থেকেই লেখাটা শুরু হয়। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে কি চিঠি এক ধরনের লেখা তৈরি করে দিয়েছিল। হ্যাঁ, একদম। ও তাই না? লিখতো, ও লেখাগুলো, ওর কবিতাগুলো পাঠাতো, আমি পড়তাম। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় শাকুর ভাই, চিঠি কিন্তু সত্যি সত্যি একটা লিটারারি খুব গুরুত্বপূর্ণ মূল্য ছিল, সেটা কিন্তু এখন নেই। এবং ও কিন্তু বুয়েটে ভর্তি হওয়ার পরে ও প্রচ্ছদও করে ফেলেছিল। ও বন্ধু আমার, ওরা আমাদের চিঠি দিয়ে একটা উপন্যাস বের করবে, ও প্রচ্ছদও ছাপিয়ে ফেলেছিল, কিন্তু ওইটা আর হয়নি। কেন হয়নি সে জানে। ওর চিঠি আমার চিঠি আর কি, এত চিঠি লিখতাম ইন্টারেস্টিং আমরা। বিষয় হতো, সেটা কোথায়, চিঠিগুলি কোথায়? আর নিশ্চয়ই নাই, আছে বোধহয় কোথাও। এটা করেন, এত চিঠি। এটা কিন্তু একটা স্মৃতি, এটা একটা বিষয়কর আর ও ভালো ডায়েরি স্মৃতি। লিখতো, তো ডায়েরির লেখাগুলো আমাকে পাঠাতো, প্রতিদিন ডায়েরি লিখতো। ওর ক্লাস 7 থেকে ডায়েরি লিখে। তো আচ্ছা, আচ্ছা। সেটা একটা ব্যাপার। আচ্ছা ভাবি, আমি একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, সম্পর্কের মধ্যে দুজন দুজনকে অনুভব করেছেন, তারপর বিয়ে হয়েছে, বাইরের যে জীবনটা ছিল বন্ধু, প্রেমিক, প্রেমিকা, কিন্তু যখন সাংসারিক জীবনে প্রবেশ করলেন, এই দুটোর মধ্যে কি পার্থক্য অনুভব করেছেন? ওটা তো স্বাভাবিক, যেটা এটা তো স্বাভাবিক, সবাই যেরকম করে সেরকমই। কিন্তু আমার স্ত্রী হয়ে গেলে তো প্রেমিকার মৃত্যু ঘটে। একই বিষয় তো ভাবিও বলতে পারে ওটা- যে বিয়ে হয়ে গেলে প্রেমিকের মৃত্যু ঘটে। তাই তো হয়, তাই তো হওয়া উচিত। হ্যাঁ। ওটা আরেকটা ব্যাপার, এটা আরেকটা ব্যাপার, দুই রকম অনুভূতি। কিন্তু আমি মাঝে মাঝে ভুলেই যেতাম যে ও আমার হাজবেন্ড। এটা হচ্ছে একটা সমস্যা। কিরকম? মানে ও যে ওর সাথে বিয়ে হয়েছে, সংসার করছে, এরকম ভুলেই যেতাম আর কি। ওই বন্ধুত্ব যে ঘুরে বেড়ানো, আচ্ছা, ওইটাই আচ্ছা। ফিল করতাম আর কি। আচ্ছা। আমার ওটাই ভালো লাগতো বেশি। এবং এখনো নিশ্চয়ই একদম স্মৃতির ভেতর থেকে সেই সব মুহূর্তগুলো বারবার ফিরে আসে। হ্যাঁ, সত্যি। আচ্ছা, এই যে আপনারা যখন এই প্রেম করছিলেন, হাঁটছিলেন, ঘুরছিলেন, তখন আপনাদের জীবনে ঈদ কিভাবে এসেছিল? এরকম কি কোনো স্মৃতি মনে পড়ে? ঈদ কেমন করে এসেছিল? ওর মতো ওর ঈদ করতো, হ্যাঁ। ওর বাড়িতে ও ঈদ করতো, আমি আমার বাসায় ঈদ করতাম, এরকম। আমি তাহলে কোনো হবিগঞ্জে, ও চিঠি বা সিলেটে। চিঠির মধ্যে দিয়ে স্মৃতি, কাউ উপহার দেয়া, এরকম কি কোনো? সেটা দিতাম, সেটা ও হয়তো পার্সেল পাইতাম। পার্সেল, হ্যাঁ, ঈদের সময় তখন কিছু কুরিয়ার ছিল না তো, হ্যাঁ। বাই পোস্ট আসতো, পার্সেল করে পাঠানো হতো। প্যাকেট আসতো। যা- এবং সেটা ওই একবার পেলাম, আমার মনে হচ্ছে বালি ও ফেনা, একটা বই খলিল জিবরানের। আচ্ছা, আরেকবার পাঠিয়েছিলাম। পেলাম আশা ভোসলের একটা অডিও সিটি। আচ্ছা। আমার পছন্দের গানগুলো মানে ওগুলো রেকর্ড করে উপহার দেওয়া হতো আর কি। আচ্ছা, আমার ভালো লাগা গানগুলো আমি ওরে পাঠাতাম। গানে গানে অনেক কিছু বলা যায় না, আচ্ছা, নিশ্চয়ই। ওটাই সেরকম আর কি। উনি আপনাকে কি পাঠাতো? ও এর বই, আমরা বেশি করে বই পাঠাতাম। বই পাঠাতেন, কবিতার বই। কবিতার বই, কবিতার বই বেশি খুব পাঠাতাম। ইন্টারেস্টিং আর বিষয়। হয়তো কবিতা লেখা হতো, ও লিখতো, আর আমি তো গান লিখতাম। তখন থেকে আমি লিখি কিন্তু। এবং সবচেয়ে মজার যে আমি তখন যে গান লিখেছিলাম 85 সালে, জি। সেই গান এখন গাওয়া হচ্ছে। গানগুলো হ্যাঁ। লিখে দিয়েছিলেন? তখন লিখে ওকে পাঠাতাম। ও আবার এমনও হয়েছে যে ও 4 লাইন লিখেছে, বলে কি তুমি বাকিটা লিখো। সেরকম গান এখন কিন্তু গাওয়া হয়েছে। বাহ, সেই এখন গান হচ্ছে সেটা এগুলো। অন্যরকম, অন্যরা বুঝবে না, কিন্তু সেই অনুভূতিটা তো আপনাদের মধ্যে অন্যরকম একটা ক্রীড়া তৈরি করে, এক ধরনের তরঙ্গ তৈরি করে না স্মৃতির? করে এবং ওই ফেরিঘাট নিয়ে কিন্তু একটা গান আছে আমার, কি ওইটা সুদেশনা গাঙ্গুলি গেয়েছে কলকাতায়। মনে লাইনের- করো সেই সেদিনের মতো করে আবারও দেখা হলো, সেই সে দুজনে সেই ফেরিঘাটে, এরকম আর কি। কথা ছিল না দুজনের মুখে, দুজন কি যেন চোখ ছিল শুধু ভাষাহীন চোখে, এরকম গানটা আর কি। আচ্ছা, আপনি তো অধ্যাপক মানুষ, হ্যাঁ। এই ভাইয়ের উপর অধ্যাপনার ব্যাপারটা কি চাপাই দেন না। মাঝে মধ্যে? ওটা কেন হবে? হয় না? না, একটু বানান টানানোর ব্যাপারে না, সমস্যা। ওইটা ওর যে স্ক্রিপ্টগুলো হয়তো আমি দেখি, একটু দেখে দিই, এইটুকু আর কি। ছাত্র মনে হয় না তো? ও আমার চেয়ে বেশি পড়ে, বেশি জানে, সত্যি কথা, সত্যি। আমি সাহিত্যের অধ্যাপক ঠিক, কিন্তু পড়াশোনা মনে ওর বেশি যেভাবে, বইও পড়ে ও। এটা তো ইন্টারেস্টিং বিষয়, আপনি গেলেন ডাক্তারি পড়বার জন্য, কিন্তু দুজনেই চলে আসলেন, গিয়েছিলাম। দুজনেই গিয়েছিলেন, কিন্তু আপনারা দুজনে ঢুকে গেলেন আবার সাহিত্যের বিস্তর ভুবনে। এটা কিভাবে সম্ভব হলো? এটা আগে আপনার ভেতরে ছিল, আপনাদের দুজনের ভিতরে লিটারারি একটা, অল্প ওই সময় জেনারেট করতেছে, মানে পুষ্পিত হচ্ছে আচ্ছা, অল্প অল্প, হয়তো অঙ্কুরোদ্গম হচ্ছে। এমন হতে পারে যে ওই ফেরিঘাট নিয়ে লেখা হয়তো এটা আমার জীবনের দ্বিতীয় কবিতা, ওইটা আর কি। তো ওই সময় ওই 84 সালের শেষের দিকে ওই গ্রামে যখন ছিলাম, একটা লিটল ম্যাগাজিন বের করে ফেলছিলাম আমার আরেক বন্ধুকে নিয়ে। ওই সময় থেকেই সূচনা আর কি, সূচনাকাল বলেন, পরিচয়ের সূচনা এবং লেখালেখির সূচনা একই সাথে। এবং আচ্ছা,
এই পরিচয়ের মধ্যে আপনাদের এবং মধ্যে এটা একজনের লেখালেখি সূত্র করে দিয়েছিল। একটা লিটল ম্যাগাজিন এডিট করতো হবিগঞ্জে, সেই পত্রিকায় আবার আমার লেখা যাইতো। বাহ, ও করতো একটা ওখানে, ও আবার ওখানে কবিতা লিখতো, আমাকে উৎসর্গ করতো কি যেন, এম জে রহমান, জলি রহমান, ও লিখতো শান্তানু আশকার নামে, কারণ কেউ যেন বুঝতে না পারে। মানে আমি যে সেই লোক এটা যেন আশেপাশের লোকজন না জানে, আচ্ছা, ছদ্মনাম দিয়ে লিখতাম, তবু নিজের পরিচয় গোপন রেখে আর কি। আচ্ছা আচ্ছা, এই তো এটা সেই সময় তো এটা তো ছিলই, থাকতে হইতো গোপন রাখার জন্য। শাকুর ভাই, আপনি লেখালেখির জগতে এলেন, আপনার তো গল্প দিয়ে শুরু হয়েছিল, আমি যতদূর জানি একটা গল্পের বই আছে আপনার, কিন্তু পরবর্তীতে আপনি ভ্রমণের দিকে চলে গেলেন। ভ্রমণের দিকে যাওয়ার কারণ হচ্ছে যে এটা অন্যরকম একটা কারণ। প্রথম কারণটা হচ্ছে আমি ট্রাভেল ডকুমেন্টারি বানাতে চাই আর কি। ট্রাভেল ডকুমেন্টারি বানাতে গেলে ভ্রমণের কাহিনী নিয়ে স্ক্রিপ্ট লিখতে হয়। হ্যাঁ, এই স্ক্রিপ্টগুলো লেখার পরে আমার মনে হলো যে এগুলোকে আর একটু গুছিয়ে ফেললে তো এটা ভ্রমণ কাহিনীর মতো হয়ে যায়। তখন ভ্রমণ কাহিনীটা লেখা শুরু করি, এবং ভ্রমণ কাহিনী লিখতে আমাকে সাহায্য করে আমি ভ্রমণের সময় যে সকল ছবি তুলি সেগুলো আবার যখন দেখে দেখে লিখি, তখন আমার বর্ণনাটা অনেক বেশি অথেন্টিক হয়, আমার নিজের কাছেই অনেক পরিষ্কার থাকে। নিজের ছবি নিজের লেখা, হ্যাঁ, স্বাভাবিকভাবেই। দেশে খুব কম লোকই আছেন যারা খুব ভালো ছবি তোলেন এবং ভালো ছবির ক্যাপশন লিখতে পারেন। অনেক বড় ফটোগ্রাফারই কি ছবি তুলেছেন বুঝিয়ে লিখতে পারেন না। তো এটা আমি ওই যে পত্রিকায় যখন কাজ করতাম সাংবাদিকতায়, তখন থেকেই এটা আমার প্র্যাকটিস। সুতরাং যেহেতু একটু গদ্য লিখতে পারি, ছবি তোলাটা যুক্ত হওয়ার পরে এই ভ্রমণের কাহিনী হয়ে গেল। এবং তারপর থেকে আমার মনে হলো যে আমরা আসলে সারা জীবনই আসলে সবাই মিলে একটা ভ্রমণ কাহিনী লিখি। কবিরাও আসলে তার ভ্রমণ কাহিনী লিখে, কারণ মানুষ যা লিখে সে তার এক্সপেরিয়েন্সকেই প্রকাশ করে। এই যে মোকাম সদরঘাট, এটা ভ্রমণ কাহিনী, জি, যে অর্থেই বলেন না কেন এটা একটা ভ্রমণ কাহিনী। জি, উপন্যাস হোক, কবিতা হোক, জার্নিটাই পুরো মানুষের তো আসলে পুরো জীবনটাই তো একটা ভ্রমণ আসলে। এটা আমরা নানা সেগমেন্টে নানাভাবে এটা প্রকাশ করি। তো এখন আমি থিতু হয়ে গেছি। আমি মনে করি যে ওই বানিয়ে কিছু লেখার নাই। আমি রানিং 61 নাও, জীবনে যা শিখেছি নানা জায়গায় নানা ঘাটে, এগুলোই লিখে শেষ করতে পারছে না, তার আগেই জীবন শেষ হয়ে যাবে। কথা প্রকাশ থেকে আপনার কত খণ্ড বেরিয়েছিল ভ্রমণ? ওটা 17টা বই নিয়ে 4 খণ্ডে বেরিয়েছে ভ্রমণ সমগ্র। এটা খুব চমৎকার প্রোডাকশন করেছিল, খুবই দুর্দান্ত হয়েছিল কথা প্রকাশ। গ্রাফিক্স ওগুলো সব আমি নিজেই করি আর কি। আচ্ছা, একসঙ্গে এতগুলো কাজ, লেখা, গ্রাফিক্স করা, ছবি তোলা, ডকুমেন্টারি করা, আর্কিটেক্ট করা, এটা মেনটেন করা একটু ঝামেলা হয়ে যায় না? ঝামেলা, নিজে না করলে শান্তি পাই না। আমার প্রায় প্রত্যেকটা বই, মানে প্রথম দিকের কিছু বই ছাড়া, এগুলোর ওই কম্পোজিটরের কাছে বসে থেকে আমার প্রত্যেকটা পাতা আমার সাজিয়ে দেওয়া। ওইটুকু যেটা আমি করে দিলাম না, সেটা আরেকজন আরেকভাবে করে ফেলে, এটাতে আমার আর পছন্দ হয় না। যেমন এক সময় আমি নাটক, শুধু টেলিভিশনের জন্য নাটকের স্ক্রিপ্ট লিখেছি, জি, তারপর ভালো ভালো ডিরেক্টররা এগুলো দিয়ে নাটক বানিয়েছেন, কিন্তু 2-3টা হওয়ার পরে মনে হলো যে না, আমি যেটা লিখেছি এটা ঠিক এইভাবে আমি চিন্তা করি নাই, আমি অন্যভাবে চিন্তা করছিলাম, ভিজুয়ালটা এরকম না ওরকম হবে। তো এর পরেরগুলো কিন্তু আমি নিজেই পরিচালনা করা শুরু করে দিই। আচ্ছা, লন্ডনী কন্যা, এটা দিয়ে একটু শুনতে চাই। এটা নিয়ে তো ঝামেলায় পড়েছিলেন আপনি। তো অনেক পুরনো কাহিনী। হ্যাঁ, এটা 2000 সালের গল্প, এখন থেকে 26 বছর আগে। তো এটা লিখেছিলাম মূলত একটা গোষ্ঠীকে স্ট্রাইক করার জন্য, মানে আঘাত করার জন্য, যারা এই কাণ্ডটা ঘটায়। তো এটা খুব সফলভাবে আমি করতে পেরেছি, কারণ তাদের গায়ে প্রচণ্ড আঘাত লেগেছিল এবং তারা নানাভাবে চেষ্টা করেছিল আমার বিরুদ্ধে। আচ্ছা, কোন কাণ্ডটার বিরুদ্ধে আপনি এই নাটকটা লিখেছিলেন? আমাদের যে অঞ্চল, সিলেট অঞ্চলে, জি, লন্ডনে মাইগ্রেট করার জন্য বা স্থায়ীভাবে বসবাস করার জন্য আর কোনো উপায় এখন আর সহজ নাই যে যদি কোনো একটা মেয়েকে, ব্রিটিশ পাসপোর্টধারী একটা মেয়েকে যে কোনো একটা ছেলে বিয়ে করে লন্ডন যেতে চায়, সে খুব সহজে ব্রিটিশ নাগরিকত্ব সহ লন্ডন চলে যেতে পারবে।
এটা ছাড়া অন্য পদ্ধতিতেও ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া যায়, সেটুকু পাওয়ার যোগ্যতা অসংখ্য ছেলেদের নাই। তারা খুব সহজ পদ্ধতিতে একটা মেয়েকে বিয়ে করে, অল্টারনেটলি তাদের কাছে 20, 25, 30 লাখ টাকা থাকে, এই টাকা খরচ করে দালালকে দিয়ে নানাভাবে সে লন্ডন চলে যাবে, গিয়ে আস্তে আস্তে সে লিগ্যাল হবে। তো একটা মেয়ের ছেলের কাছে যখন এই অপশন থাকে যে 20 লাখ টাকা আমি দালালকে দেব নাকি 20 লাখ টাকা মেয়ের বাপকে দেব, কোনটা দিয়ে আমি সহজে লন্ডন যাব, তো এটা তো বিয়ের ক্রাইটেরিয়া হতে পারে না। হ্যাঁ, তো এই কথাটা একটা মেয়ের পক্ষ থেকে আমি বলেছিলাম যে যে ছেলে তাকে বিয়ে করতে আসছে তাকে বলো আমার পাসপোর্টটা নিয়ে যেতে। সে তো আমাকে বিয়ে করতে আসে না, সে আমার পাসপোর্ট বিয়ে করতে আসছে। তো এটা বলাতে যারা এই ধরনের কাণ্ড করে থাকেন, এই শ্রেণীর লোকেরা সংঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে লেগেছিলেন। তারা সিলেটে 2 সপ্তাহ ক্রমাগত আন্দোলন করেছিলেন, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। 2 জন উকিল আমার বিরুদ্ধে মামলা করেছিলেন কোর্টে। এই মামলা একদম কোর্ট পর্যন্ত যায়। এটা তারা আবার আমাকে মামলা করতে গিয়ে ব্রিটিশ হাই কমিশনকেও জড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল যে ব্রিটিশ হাই কমিশনের টাকা খেয়ে আমি এই নাটক বানিয়েছি, কারণ তাদের ওই ফোর্স ম্যারেজ অ্যাক্টের পক্ষে যাচ্ছে আমার নাটকের কন্টেন্ট। তো এইটার জন্য পরে ওই তারা ব্রিটিশ হাই কমিশন আমার জন্য ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস ফার্মকে নিযুক্ত করে। আচ্ছা, হ্যাঁ, ওরা আমার লয়ার হিসেবে কাজ করে, আমার কোনো টাকা পয়সা কিছু দিতে হয়নি। ওনারা ব্রিটিশ হাই কমিশনের একটা ব্যবস্থা করে। শেষ পর্যন্ত এটা সংসদে এটা নিষ্পত্তি হয়। স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। তো উনি এই নাটকটি দেখার জন্য বিটিভি থেকে ক্যাসেট আনান। পরে আমি খবর পেয়েছি নাটকটি উনি দেখেন নাই, ওনার মেয়ে নাসরিন চৌধুরী এই নাটকটা দেখেছিলেন। দেখে বাবাকে বলেছিলেন যে বাবা, এটা তো অসাধারণ একটা নাটক, এটা কেন বাজেয়াপ্ত হবে। এটা শোনার পরে উনি সংসদে গিয়ে বলেছিলেন যে এই শাকুর মজিদ লিখেছেন লন্ডনী কন্যা, আপনারা আরেকটা লিখে ফেলেন লন্ডনী জামাই। এই নাটকের বিরুদ্ধে আরেকটা নাটক লিখে আপনারা এই নাটকের প্রতিবাদ করেন। চমৎকার বলেছিলেন। এইটা বলে এটার মোটামুটি তখন সংসদে এটা নিষ্পত্তি হয়। আচ্ছা, এই অনেক ঘটনা। আমার মনে হয় না কোনো নাটক নিয়ে এত জটিল ঝামেলা আছে। আচ্ছা, ভাবি, আপনার গান নিয়ে কথা হচ্ছিল। আপনার কতটা গান আপনি লিখেছেন এবং কোন কোন শিল্পী গেয়েছে আপনার কতটা মনে পড়ছে এখন? গান তো লিখেছি অনেক, গাওয়া হয়েছে প্রায় 150-র মতো হয়ে গেছে। প্রথম গান কি পার্থ বড়ুয়া গিয়েছিলেন? হ্যাঁ, পার্থ দা গিয়েছে প্রথম গান। গানের লাইন সেটা কি আছে? 1999 সালে। 99 সালে। এটা কোথায়, টেলিভিশনে গিয়েছিলেন? হ্যাঁ, বিটিভিতে। বিটিভিতে। আনন্দমেলায়। আচ্ছা। আমি নদীকে বলেছি ও নদী আমার ব্যথার কেটেটা তুমি নিও, আচ্ছা, তোমাকে বইতে হবে না, সাগরকে দিও। ওহ, দুর্দান্ত কথা, দুর্দান্ত। এখন আপনার গানগুলো নিশ্চয়ই অডিও ভিডিওতে পাওয়া যায়? হ্যাঁ, ইউটিউবেও পাওয়া যায়, একটু বিভিন্ন চ্যানেলে হয়। সর্বশেষ গান কে গেয়েছে? একদম সর্বশেষ কয়েকদিন আগে তো একটা হলো, ওটা ছিল শীতের গান। আচ্ছা, বেতারে। হ্যাঁ, ওটা কামরুজ্জামান রাব্বি গিয়েছে। আচ্ছা, তো বিখ্যাত শিল্পী ছিল। হ্যাঁ, ও এই শীতকাল, এই শীতের গান, কয়েকদিন আগে ওটা গিয়েছে। কুশল হয় না, ওটা ভালোবাসা দিবসে হয়েছে এবার। আচ্ছা, বিটিভিতে। হ্যাঁ, ভ্যালেন্টাইন বিটিভিতে হয়েছে ভালোবাসা দিবসে। স্বাধীনতার গান। শাকুর ভাই তো গান লেখে না, আমি ও লিখে না, ও লিখেছে দুটো থিম সং লিখেছে, একটা বোধ ওই বইটার আর্কিটেকচারের উপরে একটা লিখেছি, আর তিতুমির হলের একটা পুনর্মিলনী সঙ্গীত লিখেছি। আচ্ছা, দুটো ফেস্টিভ্যালের থিম সং। আর আচ্ছা। শাকুর ভাই, কালাপানি গিয়েছিলেন? কালাপানি আমরা শৈশব থেকে শুনি, একটু বিস্ময়কর জায়গা, ওখানে গেলে মানুষ আর ফিরে আসে না, বা শুনেছি ফিরে আসার সুযোগ ছিল না, এখন হয়তো আছে। এটি কেমন করে আপনি গিয়েছিলেন এবং সেই মানুষগুলো, সেই জেলখানা, সেই আপনি যতটুকু বললেন ওইটুকু আমারও জানা ছিল। আচ্ছা, তারপরে বহুবার খুঁজছিলাম যে কলকাতা থেকে শুনলাম যে আন্দামান যাওয়া যায় সমুদ্রপথে 5 দিন লাগে, জাহাজে ট্রিপ আছে, আবার ফ্লাইও করা যায়।
তো একবার আমার যে সকল এই পর্যটকে বন্ধু বান্ধবরা আছে এদেরকে আমি জোর করলাম, কলকাতায় আমাদের যাওয়া হয়, যে এবার এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা দেখে আসি। তো কালাপানি দেখে আসে। হ্যাঁ, কালাপানি, যেটাকে কালাপানি দেয়া বলা হতো, নির্বাসন দেয়া। কেন কালাপানি বলা হতো, কি আছে, আর জানতে পারছিলাম যে এখনো বেশ কিছু ইন্ডিজিনিয়াস লোকজন এখানে আছে যারা এই আমাদের মতো কাপড় চোপড় পরে না এখনো। সেই মানুষগুলো কোন জায়গায় আছে যদি তাদেরকে একটু দেখা যায়। তো ওই যে 14-15টা গ্রুপ আছে এদের খোঁজার চেষ্টা করব এরকম চিন্তা করে গিয়েছিলাম, কিন্তু ওইসব জায়গায় আমাদেরকে যাওয়ার অনুমতি। ও তো মোটামুটি বড় জায়গা, আন্দামান অনেক নিকোবর বড় জায়গা, দ্বীপপুঞ্জ। 110টার মতো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, এবং কোনো কোনো দ্বীপ আছে যে এই ট্রাইবের লোকজন এই দ্বীপেই থাকে। আমারও অবাক লাগে যে কি করে, কোথা থেকে তারা এখানে আসলো, এটা আমি ঠিক শিওর না, কারণ তারা যতদিন ধরে এখানে বসবাস করছে তার আগে এই নৌকা আবিষ্কার হয় নাই। বাবা, তাহলে তার মানে এই দ্বীপে এই মানুষগুলো যে এখানে আছে থাকলো, 5-6 বছর, 1000 বছর আগের হ্যাঁ, ঘটনা। হ্যাঁ, এবং এটা বিলীন হতে হতে কোনো কোনো ট্রাইবের লোকজন এখন হয়তো 150 বা 200টা আছে এরকম শুনেছি। খুবই ভীতিকর তথ্য আছে এই লোকগুলো নিয়ে, এই ট্রাইবগুলোকে নিয়ে অনেক বই আছে, অনেক গবেষণা আছে। সভ্য মানুষদেরকে দেখলে তারা অনেক সময় তীর ধনুক ছুঁড়ে মেরে ফেলে। জি, তাদেরকে এই সভ্য মানুষদেরকে সবসময় তারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে হয়। মনে করে। আচ্ছা, রাজনৈতিক যে বন্দীরা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই জায়গাগুলো তো নিশ্চয়ই গিয়েছিলেন, জেলে তিনটা গিয়েছিলেন। জায়গা ছিল, তার মধ্যে একটা হচ্ছে ভাইপার আইল্যান্ড, যেখানে ইয়ে করা হতো, আপনার ফাঁসি দেওয়া হতো। আর সেলুলার জেল, যেখানে কুটুরি দিয়ে এখনও ওইভাবে ওই আর্কিটেকচারটা ওইভাবে আছে, সেলুলার জেল, যেখানে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করতো তাদেরকে ওখানে বন্দি রাখতো। আর আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় আমরা গিয়েছিলাম, রস আইল্যান্ড ছিল তাদের ক্যাপিটাল। এই জায়গায় ব্রিটিশরা যেখানে থাকতো ইংল্যান্ড থেকে এসে, তারা যে একটা দ্বীপ নিয়ে তারা থাকতো, তাদের প্রাসাদগুলো কেমন ছিল, ঘরবাড়ি, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, এই মূলত 3টা জিনিস। এটা নিয়ে আমার 5 রাতের সফর নিয়ে এই বই কালাপানি। সব কিছু বুড়ি ছুঁয়ে দেখার মতো আর কি, খুব ভেতরে যাওয়ার সুযোগ হয় নাই। আপনার বিমানে কতক্ষণ লেগেছিল? 2 ঘন্টা। 2 ঘন্টা। ভাবি, আপনি এই প্রবন্ধ দিকে একটু বেশি ঝোঁক, আপনি গল্পও লিখেছেন, কিন্তু প্রবন্ধ তো একটু কঠিন, এবং আপনি খুব বিষয়ের সঙ্গে হয়তো লক্ষ্য করবেন, আমাদের কিন্তু প্রাবন্ধী সাহিত্যিক কিন্তু এখন আর নেই। যেমন ধরেন যে আব্দুল মান্নান সৈয়দের পর, বিশ্বজিৎ ঘোষদের পর কিন্তু আমাদের লিটারারি সাহিত্যটা ওই অর্থে গড়ে ওঠে নাই বা লেখক নাই। কিন্তু সেই জায়গাটাকে আপনি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারছেন? বা এটা আসলে কি, আমাদের যারা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদেরকে কিন্তু প্রবন্ধ লিখতেই হয় বাধ্যতামূলক। এগুলোর সাথে আমাদের প্রমোশনও জড়িয়ে আছে। আর এটা গবেষণার বিষয় তো, বিশ্ববিদ্যালয়ের জায়গাটা, কাজে আমাদের তো লিখতেই হবে, সেটা একটা বাধ্যবাধকতা তো আছেই। আর নিজের ভালো লাগার তো বিষয় যেগুলো পড়াই, ছেলে মেয়েদের অনেক কিছু আছে যে তারা হয়তো পাচ্ছে না আলোচনা, তো সেটা তো আমাদের শিক্ষকদেরকে তো সেই দায়িত্ব পালন করতে হয়। তো আসলে সেখান থেকে আসলে লেখালেখিটা আর কি, প্রবন্ধ লিখছে আর কি। আপনার প্রবন্ধ একটু কঠিন, এই জন্যই কি ছেলে মেয়েরা, তরুণেরা, নতুনেরা অগ্রসর হতে একটু কম হয়? না, সেটা হয়তো কারণ পড়াশোনাটা একটু গবেষণা তো, রেফারেন্স লাগে, না হলে তো হবে না। তো সেই জন্য হয়তো সবাই লিখে না, কিন্তু যাদের দরকার বা আগ্রহ আছে যে বিষয়ে বা পড়াশোনার অভ্যাস আছে, তো তারা অবশ্যই লিখেন। শাকুর ভাই, আপনার জীবনের সঙ্গে তো ভ্রমণ আদি অন্তভাবে জড়িয়ে আছে, নিবিড়ভাবে জড়িয়ে আছে। সিলেটের প্রতি আপনার বিশেষ করে এক ধরনের মমতা আছে, ভালোবাসা আছে। আপনার সঙ্গে সময় কাটানোর দুর্লভ সুযোগ হয়েছে আমার। শাহ আব্দুল করিম, তার সঙ্গে আপনি কতটা সময় কাটিয়েছেন আপনার ক্যামেরা নিয়ে? না, সেটা হচ্ছে কি, ওই আমার বইতে আছে, এটা ছোটবেলায় তার নাম শুনেছিলাম, তাকে কখনো দেখা হয় নাই। আমাদের গ্রামেও তিনি এসেছিলেন গান গাইতে, কিন্তু গানের আসরগুলো তো রাতের বেলা হতো। জি। তো রাতের বেলা তো আমাদের বাড়ি থেকে বেরোনোর অনুমতি ছিল না, পারমিশন নাই, সুতরাং জানা হয় নাই, দেখা হয় নাই। আর এই টেপ রেকর্ডারে তার গান মানুষজন রেকর্ড করে ওই অনুষ্ঠান থেকে রেকর্ড করে নিয়ে আসতো, এগুলো শোনা হতো। এরপরে আমি যখন ভিডিও ক্যামেরা কিনে ফেলি একটা 2003 সালে, তখন একবার তার বাড়িতে যাই,
কৌতূহলী, হ্যাঁ, দেখে আসি দিরাই। এখনও আমি যেখানে যাই একটু ক্যামেরার সাথে করে নিয়ে যাই। এই কৌতূহল মেটাতে গিয়ে তারপরে গান শুনলাম, ওনাকে নৌকা করে হাওরের মধ্যে নিয়ে গেলাম, আমি এক একটা প্রশ্ন করি, উনি জবাব দেন, আমি পছন্দের গানের কথা বলি, উনি আমাকে গান গেয়ে শোনান, নাওয়ার গলুইতে উনি বসে আছেন, আমি এদিকে ক্যামেরা তাক করে আছি। তো এইটার পরে আবার মনে হলো ঢাকায় ফেরত আসার পরে মনে হলো যে তো আমি যতটুকু যা জেনেছিলাম ওগুলো কিছুই জানি নাই, আসল মানুষটারে আমার আরও জানতে হবে। এই তারপর থেকে আমি তাকে অনুসরণ করতে থাকি তার একদম 2009 সালের 12 সেপ্টেম্বর তার মৃত্যুর দিন পর্যন্ত। এর মধ্যে তার সাথে আমার 7-8 বার দেখা হয়েছে। এই 6-7 বছরে আমার দেখা হয়েছে তার বাড়িতে 4-5 বার। ঢাকায় উনি এসেছিলেন, এখানে দেখা হয়েছে। আর এর বাইরে এই সময় এই 5-7 বছর সময়ের মধ্যে তার বাড়িতে যত অনুষ্ঠান সূচনা হয় তখন আমি হয়তো আমার বন্ধুবান্ধব বা কাউকে ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিতাম। যেমন শাহ আব্দুল করিম উৎসব প্রথম যে বছর হয় 2006 সালে, খবর পাচ্ছিলাম যে শাহ আব্দুল করিম উৎসব হবে। এর আগে কিন্তু শাহ আব্দুল করিমের কোনো উৎসব হয় নাই। আচ্ছা, 2006 সালে তার যখন সে 90 বছর বয়স তখন তাকে নিয়ে প্রথম উৎসব হয়। এর আগে তার বাড়িতে তার স্ত্রীর মৃত্যুদিনে যেটাকে ওই ওরস করা হতো ওফাতের দিনকে, এরপরে থেকে শাহ আব্দুল করিম উৎসব শুরু হয়। তো এখনও শাহ আব্দুল করিম পরিবারের সাথে আমার যোগাযোগ আছে, তার পুত্রের সাথে যোগাযোগ আছে। তো শাহ আব্দুল করিম আমার কাছে একটা বিষয়, অনেকগুলো বিষয়ের একটা বিষয় মাত্র। আমার কাছে মূলত মনে হতো যে এই যে ভাটি অঞ্চল, এই ভাটি অঞ্চলের যে পরিবেশ, লোকালয়, প্রকৃতি, এখান থেকে শিক্ষা নিয়ে এই মানুষেরা এইগুলাকে উপমা হিসাবে ব্যবহার করে, রূপক হিসাবে ব্যবহার করে কীভাবে তাদের চিন্তার প্রকাশ ঘটায়। এই চিন্তার প্রকাশনাটা যেহেতু তারা লোককবি, তারা মুখে মুখে গান রচনা করতে পারে, তারা এই গানের মধ্যেই এগুলোর প্রকাশ ঘটিয়েছিল। তারা ওরকম কেউ এটা নিয়ে উপন্যাস লেখে নাই, গল্প লিখে নাই, এগুলো তারা লিখতে পারে না, মুখে মুখে গান রচনা করতে পারে। এই গানগুলোই কিভাবে তারা রচনা করছে, এই ধরনের বহু মানে গুণী মহাজন, তাদের ব্যাপারে আমার কৌতূহল, তাদের সবাইকেই আমি খোঁজার চেষ্টা করি। এরপরে আমি হাসন রাজা, রাধা রমন, আরকুম শাহ, তারপরে হচ্ছে দূরবীন শাহ, এদের ব্যাপারেও আমার অনেক সম্প্রতি বোধহয় উকিল মুন্সির বাড়িতেও গিয়েছিলেন। হ্যাঁ, এর বাইরে এই অঞ্চলে, ওটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চল। আর নেত্রকোনা ছিল আসলে তাদের ঘাঁটি। মানে এই ভাটি অঞ্চলের পার্ট কিন্তু নেত্রকোনা, লোল্যান্ড, পানিবাহিত এলাকা। তো এখানে বেশ কিছু সাধক ছিলেন, তাদের মধ্যে একজন রশিদউদ্দিন। রশিদউদ্দিনের শিষ্যত্ব নিয়েছিলেন শাহ আব্দুল করিম। আমি রশিদউদ্দিনের নামই প্রথম শুনি শাহ আব্দুল করিমের কাছ থেকে। যে ওনার যখন 40 বছর বয়স, 40-45 বছর বয়স, তখন তিনি রশিদউদ্দিনের বাড়িতে তার কাছে গিয়ে বয়াত হন। তো ওই দুই তথ্য, কেউ বলেছেন তিনি 4 মাস ছিলেন, কেউ বলেছেন 1 বছর ছিলেন রশিদউদ্দিনের বাড়িতে। তা আমি জিজ্ঞেস করতাম, আপনি কী করতেন ওই বাড়িতে? বলে ওনার গাই গেরস্তের কাজ করতাম, গরুর জন্য ঘাস কেটে দিতাম, গান টান। কখন উনি যখন মানে ওদের সিস্টেমটা কী ছিল, মানে গুরু শিষ্যের পরম্পরার যে বিষয়টা, যে তারা কি করে, মানে মেথোডোলজিটা কি, টিচিং মেথোডোলজি, এটা জানার খুব কৌতূহল ছিল। তো এগুলো কিছু গল্প ওনার কাছ থেকে শুনেছিলাম। পরে তো শাহ আব্দুল এই রশিদউদ্দিনের বাড়িতে আমার যাওয়া হলো। রশিদউদ্দিনের বাড়িতে গিয়ে অনেক কিছু আমি বের করলাম। রশিদউদ্দিনের পরে তারই সমসাময়িক, রশিদউদ্দিনের চেয়ে 5 বছরের বয়সে বড়, কিন্তু আবার তিনি তাকে রশিদউদ্দিনকে ওস্তাদ মান্য করতেন। ওনার নাম হচ্ছে আব্দুল হক। পরবর্তীতে তিনি উকিল মুন্সি নামে পরিচিত হন। এবং ওনার বাড়িতেও আমার খুবই কৌতূহল যে একজন লোক মসজিদের ইমাম, দরাজ গলায় আজান দেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, এবং তার মোনাজাত শুনে মানুষজন হু হু করে কাঁদেন। এরকম একজন মানুষ
আবার ঢোল বাজায় গানও গান। হ্যাঁ, তো এই একজন মানুষের ভেতরে এত ধরনের বৈচিত্র্য, তার ঘরবাড়ি কেমন ছিল, কোথায় তিনি থাকতেন। তিনি তো মারা গেছেন 1978 সালে, উকিল মুন্সি। তো এখন তার তৃতীয় প্রজন্ম, তার নাতি নাতনিরা আছেন, তাদের কাছ থেকে তার গল্প শুনেছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে একটা স্মৃতি কেন্দ্র করা হয়েছে, খুবই দুর্বল, কিছুই নাই। ওখানে যা প্রয়োজন নাই সেটাই করা হয়েছে, যেটা প্রয়োজন তার কিছুই করা হয় নাই। মানে একটা দালান বানানো কোনো ইস্যু না, মানে দালানে কি থাকবে এটা হচ্ছে সবার আগে। জি, তো কিছুই নাই, এমনি দালান বানিয়ে রাখ, অপচয়, সরকারি টাকার অপচয় করা হয়েছে। তো এটা দেখে খুব মন খারাপ করেছি। এই তো ভাবি, লেখালেখির জগৎটা কেমন লাগে? আর তরুণরা কেন আসছেন আমাদের লেখালেখির জগতে? এটা আপনি তো ছাত্র পড়াচ্ছেন, ছাত্রদের সঙ্গে তো আপনার প্রতিনিয়ত ইন্টারাক্ট হয়, কথা হয়। আপনি কি এদেরকে বলেন যে তোমরা একটু লেখো, লিখতে আসো, তোমরা একটু পড়ো, একটু গবেষণা করো? হ্যাঁ, সেটা তো আমাদের মানে বলার একটা অন্যতম বিষয়, শুধু হ্যাঁ বলি, কিন্তু সেরকম এখন হচ্ছে না। আমাদের সময় যেমন হতো, অনেকে চেষ্টা করতো, এখন না হওয়ার কারণ একটা, ওই যে এই কি বলবো, ফেসবুক বা ইন্টারনেট, এগুলোর মধ্যে ছেলেমেয়েরা বেশি আসলে সময় কাটায়, যার জন্য ওরা বইও, আগে যেমন বইটা পড়তেই হতো, এখন অনেকে আছে টেক্সটই পড়ে না, এরকম মানে ছেলেমেয়েরা হয়ে গেছে আর কি। টেক্সটই পড়ে না, এরকমও হয়ে গেছে আর কি। ওরা মানে পড়াশোনার সময় দিতে চায় না। আর ওই যে ইয়েতে আছে না, গুগলে গিয়েই পড়ে ফেলে, এটা তো ঠিক না। গুগলের তো সব কিছু আসলে, গুগল দিয়ে তো আর একাডেমিক পড়াশোনা তো কমপ্লিট করা যায় না, সেইখানেও ভুল থাকে। হ্যাঁ, ভুল থাকে। ওরা একেবারেই ওইটার উপর নির্ভরশীল হয়ে গেছে। এটা আপনারা কি ভাবেন এর থেকে বের হয়ে আসার কোনো পরিকল্পনা, কোনো পদ্ধতি বা কোনো কিছু আছে কিনা? এটা অনেক কঠিন হবে, মানে এমন ভাবে ওরা ঢুকে পড়েছে সবাই, এখান থেকে বের হতে হলে কঠিন হবে, কিন্তু কাজটা শুরু করা দরকার। শুরু তো করতে হলে সব জায়গা থেকেই করতে হবে। আমরা কিন্তু আলোচনাগুলো করি ঠাকুর ভাই, নানা জায়গায় আলোচনাগুলো হয়, কিন্তু আসলে কোনো ফ্রুটফুল মানে কার্যকর কোনো উদ্যোগ নেই যে আমাদের ছেলেমেয়েরা পড়ছে না। এটা করতে হবে একদম প্রথম, মানে প্রাথমিক দিক থেকে, স্কুল থেকে করতে হবে। আমার কথা আমি আবার অন্যভাবে চিন্তা করি, জি, তাকে পড়লে হয়, মানে পড়ুক। এখন পড়ার কাগজের বই থেকে পড়ছে নাকি ডিজিটাল স্ক্রিন থেকে পড়ছে, এটা মানে পড়ার অভ্যাসটা কোনোভাবে হলে হয় আর কি। ডিজিটালে তো সব থাকে না, সব থাকে না। না, সব ডেফিনেটলি বইতে অনেক বেশি, মানে বইটা হাতের কাছে পেলে বই হচ্ছে প্রথম অপশন। আর যেখানে বই পাওয়া যাবে না, যে বিষয়ের বইটা পাওয়া যাবে না, সেটা সে কিন্ডেল থেকে নিয়ে ডাউনলোড করে করতে পারে, অ্যামাজন থেকে নিতে করতে পারে। কিংবা ধরুন যে আমাদের মমতাজ উদ্দিন স্যার আহমেদ, তার নাটক লাগবে, এখন সেই নাটকের হয়তো বিবরণ আছে একটা টেক্সটে, কিন্তু যদি ওই ছাত্র নাটকটা পড়ে নেয় তাহলে কি হয়? সে তো নাটকটা পড়ছে না, একটা না, ওটা হলো আসলে তার আসল জানাটাই তার হলো না, সে শিক্ষককে ফাঁকি দিল, নিজেকে ফাঁকি দিচ্ছে। না, শিক্ষক তো তার কাছ থেকে জানতে চাইবে এটা পড়ে তুমি কি মতামত পাইছো। ওই শিক্ষক তার ওইটুকু পড়ে মনে করবে যে সে অনেক কিছু, অনেক নাটক দেখে অনেক ভাবে করেছে, সে যে আরেক জায়গা থেকে বোঝা যায়। এআই কি একটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে? নিজের তো কিছু করার থাকছে না। এআই তো মানুষেরই তৈরি, না হোক মানুষের তৈরি। এখন ধরেন আমি এআই কে বললাম যে আমি শাকুর মজিদ সম্পর্কে একটু জানতে চাই, আমাকে 200 শব্দের মধ্যে দিয়ে দাও, ও দিয়ে দেয়। কিন্তু আমি যদি শাকুর মজিদ সম্পর্কে, আমি যদি হোসনারা জলি সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমার কি করা উচিত? প্রকৃতপক্ষে যেদের বইগুলা 10টা বই পড়ি, 5টা বই পড়ি, তাহলে কি হবে? আমি যেভাবে জানবো, ওর দুষ্টাইনে তো আমি জানবো না। না, এখন কথা হচ্ছে সে সুবিধা করে দেবে, যে জিনিসটা জানতে আপনার 10 ঘন্টা সময় লাগবে, ও সেটা আপনার 10 সেকেন্ডের মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে 10 ঘন্টার শ্রম যখন 10 সেকেন্ডে আসে, সেটা আসলে কি আসে? না, আমি এটার ব্যবহারের কোনো খারাপ দিক দেখি না। তার কারণ হচ্ছে এআই নির্ভর করে প্রম্পটের উপরে। প্রম্পট দাতা কি প্রম্পট দিচ্ছেন, এটা তার প্রজ্ঞার উপর নির্ভর করে। যে এআই ব্যবহার করে যে কেউ যে কোনো কিছু করতে পারবে না। যার জানা আছে যে বিষয়, সে ওই বিষয়ে কার্যকরী নির্দেশনা দিয়ে তার কাছ থেকে
সে সর্বোচ্চ জিনিসটা বারবার প্রম দিয়ে তাকে তার কাছ থেকে বের করে নিয়ে আসতে পারে। এবং সেটা জানতে হলে তো তোমার জ্ঞান লাগবে। আমি যে কোনো লোকের কাছে এই চ্যাট জিপিটি দিয়ে যদি বলি আমার এটা সম্পর্কে জানাই দাও, ও কিছুই বলতে পারবে না, ও একটা জিনিসই বের করবে, বিকল্প প্রশ্ন করে। অনেক সময় যে চ্যাট জিপিটি বা এআই যে ভুল করে, এই ভুলটাও তো সে ধরতে পারবে না। সেই জন্য তাকে যে জানে সে এই এআই এর ভুলটাও বের করতে পারে। তাকে আবার যদি বলা হয় যে না তুমি এটা ভুল দিচ্ছ, এটা সঠিক, তাকে আবার লাইন ধরায় দিলে সে তখন আবার আসল তথ্যটা দিয়ে থাকে। এআই এর উপর কোনোভাবে নির্ভর হওয়া যাবে না, এআই আমার সহায়ক হিসেবে কাজ করতে পারে। এইটা আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি আপনাকে বলি এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। সেটা হচ্ছে যে বইয়ের কভার করার জন্য আমি এই বিষয়ে আমাকে একটা কভার করে দাও, এবং 10 সেকেন্ডের মধ্যে ক্যানভা সফটওয়্যার আছে, ক্যানভার মধ্যে আমি তাকে বলে দেব, হ্যাঁ সে হচ্ছে কি আমি আমার যে আর্টিস্টকে যে কথাটা বলবো, হ্যাঁ ওই আর্টিস্ট যতক্ষণ ধরে চিন্তা করবে, তার মগজের মধ্যে যে পরিমাণ নিউরন সেল আছে ইনফরমেশন জোগাড় করার জন্য, ওর কাছে তার কয়েক লক্ষ গুণ বেশি নিউরন সেল আছে এআই এর কাছে। যেমন এই বইয়ের প্রস্তুত করার জন্য আমি এই মাসুম রহমানকে বলছিলাম শুধু যে সক্রেটিসের বাড়ি আমার অ্যাথেন্সের উপর লেখা বই, সক্রেটিসের একটা স্কাল্পচার কোনোভাবে প্রচ্ছদের মধ্যে আসলে হয়। শুধু এটুকু বলেছি, উনি কি করেছেন, সক্রেটিসের স্কাল্পচার জোগাড় করেছেন, সেই সময়ের ইনস্ক্রিপশন জোগাড় করেছেন, যেটা আমি বলি নাই, এটা উনি যোগ করে দিয়েছেন, করে আমার এটা দিয়েছেন। এখন আমি যদি এআই কে এটা বলি, হ্যাঁ কি চমৎকার না, অন্যরকম না, একটা আর্টিস্টিক ব্যাপার আছে। কিন্তু এআই কেও যদি আমি ঠিক মতো প্রম্পট দেই, সে আমাকে একটার পর একটা দিতে থাকবে, আমি আনলেস আমি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত সে কিন্তু আমাকে এরকম করে দেবে না, অন্যরকম করে দেবে, কিন্তু সেটাও আমার কাছে মনে হবে যে ব্যবহার উপযোগী। মানে নিজের তো আর হলো না, নিজের ক্রিয়েটিভিটি বা না আমার নিজের শ্রম দিয়ে কিছু দিয়ে আমি তো অন্য ব্যাপার। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মানুষেরই তৈরি করা। প্রথম কথা হচ্ছে যে মানুষের তৈরি করা এখন আগামী পৃথিবীর জন্য মানুষের কাছে সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে যাবে তারই সৃষ্ট এই ইন্টেলিজেন্স। ফ্রাঙ্কেনস্টাইন এই এক সময় সেই নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে মানুষের। যেমন ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসের মধ্যে যেটা হয়েছিল, যাকে তৈরি করেছে তাকে মেরে ফেলেছে, ব্যাপারটা তো এরকম। কিন্তু আমার তো না আমি যেটা হচ্ছে যে আমি যতবারই তাকে বলি আমার তো না, আমি তো বসে শুয়ে আছি, আমার পরিশ্রম তো করা হলো না। আমি প্রশ্নটা আমি এটাকে নিজের ভাবতে পারি না আর কি, আমার মনে হয় না। আমি যা বলি, করি, লিখি, পড়ি সবকিছু নির্ভর করে, নিয়ন্ত্রণ করে আমার মাথার ভেতরে মগজের মধ্যে কতগুলো কোষ আছে, নিউরন সেল। ওকে, এই সিপিটিউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা আমার এখান থেকে নিয়ন্ত্রিত হয়। এই এআইও এইরকম আমার মতো, এইটার মাথার মতো এরকম কয়েক লক্ষ মাথা তার একটার মধ্যে আছে। সুতরাং আমি যেটা চিন্তা করতে আমার 10 ঘন্টা লাগবে, এখানে যদি আমার এই মাথায় আরো 1 লক্ষ মাথা যোগ করে দেওয়া হয় একসাথে, সে তো অনেক দ্রুত সময় বের করে দিতে পারবে। এআই কিন্তু এই কাজটাই করছে, সারা পৃথিবীর সমস্ত তথ্য ভান্ডার সে এক জায়গায় এনে রাখছে। ভাবি ওই শাকুর ভাইয়ের সঙ্গে হুমায়ুন আহমেদের খুব গভীর সম্পর্ক ছিল, যোগাযোগ পৃথিবীর সকলেই জানে। আপনার সঙ্গে হুমায়ুন আহমেদের বা দেখা সাক্ষাৎ কথাবার্তা কোনো স্মৃতি কেমন আছে সেটা একটু জানতে চাই। স্মৃতি আছে একটা খুব ভালো মজার স্মৃতি, সেটা হচ্ছে কি ও যেত তো ওনার বাসায়, তো ওকে বলতেন যে ওকে নিয়ে আসো না কেন, তো তখন ও বলেছিল যে ও আপনাকে পছন্দ করে না, সেই জন্য আমি এটা বলে দিয়েছি। হ্যাঁ উনি লিখেছেন না, একটা বইয়ে কিন্তু আছে, একটা বইয়ে কিন্তু লেখা আছে। এবং হুমায়ুন আহমেদ বলেছেন যে শাকুরকে আমি এই কারণে পছন্দ করি, এটা সে বলতে পারছে, সত্য কথা বলে। আর আমার কাছে ওনার কথা যে তুমি আমাকে কেন পছন্দ করো না। আচ্ছা, আপনি কেন পছন্দ করতেন না? উনি বললেন, উত্তরটা উনিই দিয়েছেন, আমি শাওনকে বিয়ে করেছি এই জন্য পছন্দ করো না, এটাই উনিই বলেছেন। তা আমি মনে মনে বললাম এটা একটা কারণ, আমি অত কিছু বলি না, এটা কোনো আমি করলে কি আর না করলে কি, আপনাকে সারা বাংলাদেশ পৃথিবীর মানুষ পছন্দ করে, সেরকম আমার পছন্দে কিছু যায় আসে না। তারপর উনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমার বাসায় দাওয়াত দিলাম, তুমি আমার বাসায় আসো। তারপর ওনার বাসায় গেলাম, মানে এখন উনি দাওয়াত দিয়েছেন, যেতেই হবে, উনি রান্না করে খাইয়েছিলেন সেদিন। তো সেটা বেশ মজার একটা। শাওন ছিল? হ্যাঁ শাওন ছিল। আচ্ছা, শাওন ছিল সবসময় ছিল। আচ্ছা, তো হুমায়ুন আহমেদের যদি শাওন বিয়ে না করতো, শাওনকে যদি বিয়ে না করতেন হুমায়ুন আহমেদ, তো তারপরে তার আগে থেকে তো আপনি পছন্দ করতেন?
ওটা তো লেখার ব্যাপারটা, হ্যাঁ লেখাটা লেখার পছন্দ কারণে। করতাম, ওনাকে আর ওরকম করে চিন্তা মতো না। হ্যাঁ, উনি তো আলোচনায় আসলেন তারপরে ওইভাবে, তো আসলে পছন্দ অপছন্দের কিছু যায় আসে না আমার। আমি না, বললাম নিশ্চয়ই। সেটা, লেখক হিসাবে তো অবশ্যই ওনাকে আমি পছন্দ করি, নিশ্চয়ই। সেটাই। শাকুর ভাই, আমার মনে আছে আপনি বলছিলেন যে হুমায়ুন আহমেদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের এই কয়েন বক্স থেকে প্রথমে ফোন হ্যাঁ, করেছিলেন। তো সাক্ষাৎ। সেটা কেন করেছিলেন? ওটা হচ্ছে, কাহিনীটা অনেক বড়। হুমায়ুন আহমেদের লেখা, এই আমি আগে শঙ্করের উপন্যাস পড়তাম। শঙ্কর ছিল আমার একেবারে প্রিয় আর কি, শঙ্করের বই পাইলেই পড়তাম এরকম কিছু। এই সময় আমাকে আমার এক বন্ধু বলে যে এই শঙ্খনীল কারাগার এটা পড়ে দেখলেন, ভালো। এই আমি শঙ্খনীল কারাগারটা পড়লাম, ক্লাস 10-এ থাকি, পড়ি তখন, ক্লাস 1981 সাল। পড়ার পরে এই ওই বছরই আমাদের ইন্টার হাউস লিটারেরি কম্পিটিশনে একটা বিষয় ছিল পুস্তক সমালোচনা, বুক রিভিউ। আচ্ছা, 15 মিনিটের মধ্যে উপস্থাপন করতে হবে, এক এক হাউস এক একটা বই উপস্থাপন করবে। সেখানে আমি এই বইয়ের রিভিউ লিখি আচ্ছা, ক্লাস 10-এ। কিন্তু রিভিউ লিখে যখন আমি আমাদের হাউসের ইন্টারনাল যখন কম্পিটিশন হয়, 4-5জন সবাইকে দেয়া হয়েছে, কে পড়বে, তো 4জনকেই দেয়া হয়েছে, 4জনই পড়ছে। হাউস কালচারাল প্রিফেক্ট আমাকে বাদ দিয়ে আরেকজনকে নির্বাচন করেছে, কিন্তু আমার স্ক্রিপ্ট পড়বে সে, কারণ আমার উচ্চারণ খারাপ, আমি শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না। তো আপনার মতো যার ওরকম ভালো উচ্চারণ তাকে দেয়া হলো, এবং ওটা ওই ফার্স্ট হলো ইন্টার হাউস লিটারারি কম্পিটিশনের বুক রিভিউতে। তো এটা একটা বড় ঘটনা। আর তো আমি জানি যে এটা আমার, বাকি সবাই তো জানে যে উপস্থাপনা করেছে তার। কেন ওখানে লেখা নেই যেটা শাকুর মজিদ লিখেছে? এটা কোনো এটা হাউজের, ও আচ্ছা, এটার আবার এটাও কি মূল উদ্দেশ্য বই পড়া। ওই হাউসটা একটা বই রিভিউ করার জন্য সবাই কয়েকজনকে বলবে যে তুমি বই পড়ে একটা রিভিউ লিখো। বই রিভিউ লিখতে হলে বই পড়তে হবে। নিশ্চয়ই। মূল উদ্দেশ্য হচ্ছে পড়ানো। বই পড়ানো। সুতরাং ওইখানে কে যাচ্ছে বড় কথা না। আচ্ছা, আচ্ছা, এখন সব হাউসের সবাই পড়েছে, এর মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা হাউসকে রিপ্রেজেন্ট করার জন্য কলেজ কম্পিটিশনে গেল। ক্যাডেট কলেজের এটা এরকম সবসময় চলে আর কি, এখনো পর্যন্ত আছে এটা। তো সেই প্রসঙ্গ বাদ, ঢাকায় যখন আসলাম আমি এই যে 85 সালে, আমি ধান্দা খুঁজতেছিলাম যে হুমায়ুন আহমেদের সাথে আমি কিভাবে দেখা করতে পারি। আচ্ছা, শুনেছি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি তখনও চিনি না ঠিক মতো, যদিও তার পরে আমার চেনা হয়েছে অনেক। আমি একটা পত্রিকায় গিয়েছিলাম বিল কালেক্ট করার জন্য, শুনছিলাম যে পত্রিকায় লেখা ছাপতে, কবিতার লেখা ছাপতে পয়সা পাওয়া যায়। এটা শুনে আমি ওই পত্রিকায় গিয়ে সম্পাদককে বললাম, আমার একটা কবিতা ছেপেছেন আপনারা, আমি তো এটা বিল নিতে। উনি বললেন, আমরা তরুণদেরকে কবিতার জন্য বিল দেই না, আপনার লেখা ছাপছি এটা অনেক। আমি একটু বেয়াদব কিসিমের, আমি জিজ্ঞেস করলাম আপনারা কি লিখলে বিল দেন? তো বললেন, আমরা কখনো সাক্ষাৎকার কাউকে দিয়ে করাইলে এটার জন্য আমরা বিল দিই, অনুবাদ করাইলে বিল দিই। আমি বললাম যে আমি অনুবাদ করতে পারি, আমি সাক্ষাৎকারও নিতে পারি। উনি আমাকে প্রথমে একটা অনুবাদের কাজ দিলেন, রিডার্স ডাইজেস্ট দিয়ে বললেন যে এই লিওনার্দো দা ভিঞ্চির উপর একটা আর্টিকেল ছাপা হয়েছে, এটা অনুবাদ করে নিয়ে আসতে। আমি পরের দিন নিয়ে গেলাম, জাস্ট আজকে বিকেলে বলছেন, রাতের বেলা লিখে পরের দিন বিকেলবেলা অফিসে নিয়ে গেলাম ওনার কাছে। দেখে উনি খুব খুশি। তখন আমি বললাম, আমি একটা সাক্ষাৎকার নেই। কি সাক্ষাৎ? হুমায়ুন আহমেদের। বলি, উনি কে? তো উনি বললাম, ওই যে এইসব দিন রাত্রি একটা নাটক হয় যে, ও হ্যাঁ নিয়ে আসেন, ছোট করে আনেন। তো আমি নিয়ে গেছি, আমার ওই তারপরের কাহিনী। তারপরে যেটা, এখন আমি সাংবাদিকের চরিত্রে অভিনয় করা শুরু করলাম। কয়েন বক্সে ফোন করি, ওই প্রথমে 17-এ ফোন করলে তখন ঢাকা ইউনিভার্সিটির নাম্বার পাওয়া যেত। তো ঢাকা ইউনিভার্সিটিতে ফোন করে আমি বললাম যে কার্জন হলে ডক্টর হুমায়ুন আহমেদ, রসায়ন বিভাগের শিক্ষক। এইটুকু বলার পরে আমাকে লাইন দিয়ে দেওয়া হলো কার্জন হলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ফোনে ওই ভদ্রলোক যে ফোন ধরলেন, উনিও টিচার। আমি বললাম, আমি সাংবাদিক, অমুক পত্রিকা থেকে বলছি। তথ্যটা আসলে ঠিক ছিল না।
তো উনি এটা শোনার পরে উনিও একটু আমাকে দিলেন, হুমায়ুন আহমেদের বাসার ফোন নাম্বার দিয়ে দিলেন। আমি বাসার নাম্বারে আবার আরো 2টা কয়েন, আমার খালি কয়েন যাচ্ছে কিন্তু 2টা করে, এর মধ্যে প্রায় 2 টাকার কয়েন চলে গেছে। হুমায়ুন আহমেদকে ফোন করলাম যে এই স্যার আমি অমুক পত্রিকার সাংবাদিক, এই উনাকেও কিভাবে অমুক আমার এডিটর বলেছেন উল্টা, আমি এডিটরকে বলে করেছি, ওনাকে বললাম আমার এডিটর দায়িত্ব দিয়েছেন আপনার একটা সাক্ষাৎকার নিতে, স্যার এই সাক্ষাৎকারটা না নিতে পারলে আমার চাকরি কনফার্ম হবে না। বলে ফেললাম আর কি, ও যা বলা দরকার। তো উনি রাজি হইলেন, বলে ঠিক আছে আপনি কালকে আসেন। ছেলে হ্যাঁ একটা চাকরি চাকরি confirm। চলে যাবে। ভাগ্যিস প্রেমের কথা বললেন যে প্রেম confirm হবে না। এই সূচনা। এবং এখনো পর্যন্ত খুঁজে দেখা যায় যে এটাই নাকি প্রথম। হুমায়ুন আহমেদের প্রথম প্রথম সাক্ষাৎকার। প্রথম। কারণ আমি লিখে গিয়েছি 18 পাতা, তখন ওই বড় ফুল স্কেপ কাগজ, আচ্ছা খুব লম্বা, প্রথম। 18 পাতা হাতে লেখা, প্রশ্ন না পুরো ইন্টারভিউ লিখে যখন আমি আচ্ছা। ওই পত্রিকায় নিয়ে গেলাম। হ্যাঁ ও আরো মজার কাহিনী, ওই পত্রিকার এডিটর কিন্তু ওই লেখাটা ছাপে নাই। ছোট করে বলছি। এত বড় লেখা আমরা ছাপতে পারবো না, আপনি 2 পাতার মধ্যে নিয়ে আসেন। আচ্ছা তো তারপর আমি মন খারাপ করে লেখাটা নিয়ে এই পল্টনের ফুটপাথ দিয়ে হাঁটতেছি, তখন দেখলাম যে দিশা নামে একটা নতুন পত্রিকা, যে পত্রিকার নাম আগে কখনো শুনি নাই। তখন আমার মনে হলো যে আচ্ছা বিচিত্রা, রোববার, সন্ধানী এগুলো তো নামই পত্রিকা, এরা কি আর আমার লেখা ছাপবে? আমি একজন নতুন, কেউ চেনে না, তাহলে যে পত্রিকা নতুন বেরিয়েছে ওদের তো লেখক সংকট হবে, ওরা লেখক পাবে না, আমি ওদের কাছে যাই। পত্রিকা কিনলাম একটা 3.5 টাকা দিয়ে, কিনে 84/4 কাকরাইল, ওই 4th তলা ঠিকানা ধরে, ওই পত্রিকায় লেখা যে ঠিকানা, ওই বিকেলবেলা সন্ধ্যাবেলা হাজির, গেট টক টক টক, এটা কি এই পত্রিকা? তো এক মহিলা দরজা খুললেন, ওনার নাম ছিল শামসুন নাহার জ্যোৎস্না, শাহরুখ শহীদ এই যে ফ্যাশন ডিজাইনার, ওর মা। তো উনি এডিটর, এই সেই, উনি আবার হুমায়ুন আহমেদের ভক্ত, কাজ হয়ে গেল। এরপর থেকে যেটা হলো প্রায় পরবর্তী 2 বছর আমি এই দিশা পত্রিকায় লিখি, এবং এই পত্রিকায় লেখার পর 400 টাকা সম্মানই পাই। তখন আমার 300 টাকা হচ্ছে মাসের মেস চার্জ, বইটি 300 টাকা দিলে আমার সারা মাসের খাবার খরচ হয়ে যায়, আর ওই একটা লেখা থেকে পাই আমি 400 টাকা। তো মোটামুটি আপনি ধনী টাকা আমি ধনী হওয়ার দিকে, এবং তারপরে উনি আমাকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিতে থাকেন। আর প্রেম করতে কোনো অসুবিধা হচ্ছিল না? উনি আমার প্রায় মায়ের বয়সী। না না মানে এদিকে 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 ওনার প্রেম 400 টাকা নিয়ে আর কি। ওই যে টাকা পাচ্ছে না ওই সময় আবার আমার চেয়ে উনি বড় লোক ছিলেন। হ্যাঁ, তো উনি মাঝে মাঝে নিজে রান্না করে এসে আমার নিজের পয়সায় হাঁসের মাংস রান্না করে নিয়ে আসতেন আমার খাওয়ানোর জন্য। ইস, সেই সব দিন আমরা কোথায় ছিলাম ভাবি? আপনার জায়গা ছিলেন, আপনিও কাজ করতে জায়গা ছিলেন আর কি, আপনার কাজে ব্যস্ত ছিলেন। ভাই আমরা তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছি, তো একটু ছোট ছোট 2-3টা প্রশ্ন করতে চাই। এটা যেহেতু ঈদের একটা অনুষ্ঠান, একটু আনন্দ উল্লাস না করলে কেমন হয়, ছোট ছোট একটু বলি। সেটা হচ্ছে যে আপনি বাইরে থেকে খুব হততন্ত হয়ে বাসায় এলেন, কিন্তু দেখলেন যে ভাবি নাই, আপনার তোয়াক্কাই করছে না, তো কেমন লাগে আপনার? খারাপ লাগে না ভালো লাগে? না খারাপও লাগে না ভালো লাগে না, নাই তো মানে নাই, কিছুক্ষণ পরে আসবে, কোথাও গেছে আর কি। কোনো উদ্বেগ অনুভব করেন না যে একটু ফোন দেই যে তুমি কই, তুমি নাই? তো এইটা হওয়ার কথা না এমনিতে, আমি জানা থাকবো আর কি যে কোথায় গেছে। এটা আগে হতো যখন আগে- প্রেম আগে- করতাম, হ্যাঁ আরে তখন হতো। শালা, এক মানে সেকেন্ডের যখন জন্য মানে ঝামেলা বাসায় হয়েছে। যেতাম রাতে বা হলে যেতাম জাহাঙ্গীরনগরে, ঠিক মতো গেলাম, ও নিজে দিয়ে আসতো, তখন একলা ছাড়তো না। আহারে, আর এখন তো একলা একলাই সব কিছু, একাই সব। এইভাবে সময় বহিয়া গেলে এইভাবেই না হয়। সেটা না, এখন নিজে হয়তো ওরকম হয়ে গেছি, পারি। আচ্ছা, ভাবির জন্য শেষ কবে গোলাপ এনেছিলেন, লাল গোলাপ? ভাবির হয়তো একটা বদ অভ্যাস আছে, কিন্তু কখনো বলা হয় নাই, যেটা আপনি পছন্দ করেন না। একা একা কথা বলা সারাক্ষণ, যেদিন ইউনিভার্সিটি নাই সবাইকে ছাত্র মনে করে, সারাক্ষণ বক বক করে, এই কাজের মেয়ের সাথে, অমুকের সাথে, তমুকের সাথে। এই যে বললো, আচ্ছা এখন আমি বেশি কাজ করি, আমি বেশি কথা বলবো না, হ্যাঁ, আর আমি সে একলাই সে তো কাজ করি চুপচাপ সব। বসেই থাকে। হ্যাঁ, ওরা সবাই 3 জনই একজনই খালি মানে কথা বলে। এই বাসায় একজনই কাজ করে, সেটা হচ্ছে আমি।
তাহলে আমিই তো কথা বলবো, যে নিশ্চয়ই। বেশি কাজ করে। আমার কথা হচ্ছে যে বেশি কাজ করে সে বেশি কথা বলবে, স্বাভাবিক। আচ্ছা, অধ্যাপনা তো ক্লাস, ও তো সেটা তো আপনি বলেই ফেললেন যে ক্লাস মনে করে আপনাদের সকল। হ্যাঁ হ্যাঁ, সবাই আমাদের বাসার সবাইকে ছাত্র মনে করে। না না, আমি কাউকে মনে, আমি নিজে নিজে কথা বলি, আমার যা বলার আমি বলি। এই ঈদে ভাবির জন্য কি এনেছেন, কি আমি দিয়েছেন? কখনোই আনি না, আমি বুলটা একটা পাই কি একটা পাই না পাই। প্রয়োজন পড়ে না। এইভাবে চলতেছে। ওর তো প্রয়োজন নাই আমার, আমার এত, আমি নিজেই এত কিছু কেনাকাটা করি যে ওর নিজেরটাও নিজের কেনার প্রয়োজন পড়ে না। আচ্ছা ভাবি, শেষ কবে দুজনে একসঙ্গে বসে চা খেতে খেতে গান শুনেছেন? গান শুনেছি, গান তো আমরা প্রায় এমনিই শুনি, এই যে প্রোগ্রাম টোগ্রাম হয় হ্যাঁ, বাসায়, সেটা কিন্তু এমনি তো একটু সময় হয় না আসলে। সময় হয় না, না। দেখ, আমি সকালে বেরিয়ে যাই বা ও ওরকম হয় না, কোথাও বাইরে গেলে একসাথে খাওয়া হয়। সকালবেলার চা আমরা জীবনে আমাদের একসাথে হয় না খাই না। আসলে, সকালটা আমাদের একেবারে যার যার মতো, কারোর কোনো সকাল নেই। রাত হয় আমাদের একসাথে, কিন্তু সকাল আমাদের সকাল কারো আর নেই হয় না। না। রেগে গেলে কি করেন ভাবি ভাইয়ের উপর, যদি হঠাৎ আমরা রেগে চুপ গেল? করে থাকি। এটা বুঝতে পারে সে? হ্যাঁ, কথাই বলি না, শেষ। তারপর তারপরে প্রয়োজনে তো কথা বলে একসময় হয়ে যায় আর কি। আল্লাহ, আপনি যে রাগ করে আছেন, চুপ করে আছেন, সেটা সে কি সে পড়তে পারে, বুঝতে হ্যাঁ, পারে? ওই যে একটু কথা না বললে একটা ভাব আছে না, সেটা তো নিয়ে থাকি। আচ্ছা, ওইটা কিভাবে সে আপনাকে ই করে? ও কাছামাছি ও হয়ে আসে? এগুলো ও নিজে কথা বলে, কিন্তু ও আচ্ছা, তো তা আমি তো শুনি, সেই আর কি। আমি অত সহজে বলি না। আচ্ছা, আর্কিটেক্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা মাপজোকের ব্যাপার আছে। আপনাকে কি এরকম মাপের মধ্যে কখনো ফেলে নাই তো? আমাকে মাপে না, কাটা কম্পাস, না যে তুমি আমার আর্কিটেকচার, তুমি এই বিল্ডিং, না না না, সেটা তো প্রয়োজন পড়ে না। একদমই পড়ে না? না, উফ, দারুণ। প্রয়োজন পড়ে না। ভাইয়ের তো অনেক নারীর সঙ্গে পরিচয়, যোগাযোগ, আড্ডা, এটা তো আপনি জানেন। রাগ হয় না? না, রাগ হওয়ার কিছুই নেই। একদম নাই? না অবশ্য বয়সটা সত্যি না, বয়স যখন ছিল না তখনও রাগ হতো না। তখনও হতো না? না না, রাগের কি, ও কার সাথে আর কিরকম কথা, আমার সাথেই কথা বলতেন ঠিক মতো। আর যা বলার তো আমার সাথেই বলেছে, ও আর কি বলবে। বুঝে ফেলাইছেন যে এই না, পর্যন্ত, না, এই মোল্লার দূর এই পর্যন্ত। মোল্লার দৌড় আর বিশ্বাসের একটা ব্যাপার আছে তো, ওই জায়গাটা নিয়ে আসলে। Absolutely. হ্যাঁ, এইটা সেটা একটা এই খুব জন্য কিছু মনে করি গুরুত্বপূর্ণ না। কথা। আচ্ছা, ঈদকে সামনে রেখে কোনো কিছু কি দেয়া যায়? এমনি তো বলছেন যে নাই, কিন্তু তারপর একটু চমকে দেওয়ার ব্যাপার থাকে না, যে আমি এই খাবারটা বানাবো, খাবার ও যেগুলো একটু পছন্দ করে, এক্সট্রাঅর্ডিনারি খাবার বানাবো, যাতে একটু বলুক যে এই খাবারটা আমার খুব ভালো লেগেছে। ওইটা ওর জন্য, বা আমার এখন তো ওর কি খায় সেটার চেয়ে বেশি দেখতে হয় যে বাচ্চারা কি খায়, ওদের পছন্দগুলো আগে এখন গুরুত্ব দিতে হয়, সত্যি কথা। না, হ্যাঁ, অবশ্যই এটা তো ঠিক। সবার কথা ভেবেই সবার পছন্দের জিনিস যাতে থাকে সেটা মানে চেষ্টা করবো আর কি। বাহ, গুড। সাগর ভাই, একটা শেষ প্রশ্ন আপনাকেই করি, সেটা হচ্ছে যে আপনার যখন বয়স হল 71 সালে, আপনার কত বছর বয়স ছিল? 6 বছর। 6 বছর। ওই সময় আপনার ঈদের কোনো স্মৃতি থাকার কথা নয়? না, ওই ইভেন 71 সালের মুক্তিযুদ্ধ চলাকালে ঈদের সময়টা মনে নাই আমার। মনে নেই। তো সাগর ভাই এবং ভাবি, আপনাদের একটা চমৎকার সময় কাটালাম। স্মৃতির ভেতর থেকে, ঈদের ভেতর থেকে আপনাদের ঈদ পরিপূর্ণ হয়ে উঠুক, এবং এইভাবে যে জীবন বহন করে চলছেন দুজনে, এই জীবনটা আমৃত্য আজীবন আনন্দের সঙ্গে, সুরের সঙ্গে, আর্কিটেক্টের সঙ্গে এবং লেখার সঙ্গে বহন করে যাবেন, এই প্রার্থনা রইল। আপনাকে ঈদের শুভেচ্ছা।